There is a fire that is starting in Bihar. मतलब वो आग फैल रही है, उसको रोका नहीं जा सकता। इनकी थिंकिंग थी कि महाराष्ट्र चोरी कर लिया, हरियाणा चोरी कर लिया, बिहार चोरी कर लेंगे, बंगाल चोरी कर लेंगे, असम चोरी कर लेंगे, इनकी ये थिंकिंग थी। मगर अब लग रहा है कि बिहार से आग फैलेगी। উৎসবের মরশুম শুরু হয়ে যাচ্ছে। উৎসবের মরশুম শেষ হলেই বিহারে ভোট। এই ভোটের দিকে সারা দেশ তাকিয়ে রয়েছে। তার কারণ এই বিহার ভোট অত্যন্ত ইন্টারেস্টিং কেন? তার কারণ এমনি বিহার ভোট মানেই বলা হয় জাতপাতের ভোট, বলা হয় যে ভোট মণ্ডল আর কমণ্ডলুর ভোট। সেই ভোটের দিকে নজর তো থাকবেই যারা সেফোলজিস্ট, যারা রাজনীতি নিয়ে চর্চা করেন। এবারের বিহারে নতুন মাত্রা তৈরি হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR, যেখানে লাখ লাখ ভোটারের নাম বাদ পড়ে যাচ্ছে। তারা অবৈধ ভোটার মানে ভোটার হতে গেলে যে বৈধ নথি দেখাতে হবে সেই সব বৈধ নথি তারা দেখাতে পারছেন না। তা নিয়ে হাঁটছেন, মাইলের পর মাইল র্যালি করছেন রাহুল গান্ধী। কংগ্রেস কি এবার বিহারের ভোটে প্রাসঙ্গিক হয়ে উঠবে? সেরকম একটা সম্ভাবনার জায়গা তৈরি হচ্ছে। বিহার এমন একটা রাজ্য যে রাজ্যের বিধানসভা ভেঙে অন্তত 8 বার, সবচেয়ে বেশি আমাদের দেশের মধ্যে সবচেয়ে বেশি 8 বার রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল। এই বিহার তো একসময় ছিল কংগ্রেসের গড়। এখানকার সব রকম ভোট, ব্রাহ্মণ ভোট, দলিত ভোট, মুসলিম ভোট, যাদব ভোট, সব ভোট ছিল কংগ্রেসের দখলে। লাগাতার একসময় এখানে কংগ্রেস রাজ করে এসেছে। শুধুমাত্র 2-1 বছর বাদ দিয়ে, মাঝে 2-1 বার বাদ দিলে কংগ্রেসের জন্যই বিহারের জন্যই কংগ্রেস, এটাই লেখা থাকতো। সেই কংগ্রেস বিহারে এখন একদম 10-এর নিচে তাদের ভোট শতাংশ। কিভাবে? তাহলে সেই সময় যেতে হবে যে সময় 1990 জগন্নাথ মিশ্রা শেষ কংগ্রেসের মুখ্যমন্ত্রী বিহারের। সে সময় রাহুল গান্ধীর বয়স 20 বছর। রাজনীতিতে পা রাখেননি, সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন আর যাই হোক রাজনীতি করবেন না। সেই সময় প্রথম কংগ্রেসে ধাক্কাটা এলো কিভাবে? না, ধাক্কাটা এলো লালু প্রসাদ যাদব নামে একজনের হাত ধরে। যে লালু প্রসাদ যাদব বাজপেয়ী আদবানির রথ থামিয়ে দিয়েছিলেন, সেই লালু প্রসাদ যাদব চলে এলেন তখতে। বিহার থেকে কংগ্রেসের ভোট কমতে শুরু করলো, যাদবদের ভোট বাড়তে শুরু করলো। যাদব রাজ শুরু হলো বিহারে। আদতে যাদব রাজ কি শুধু শুরু হলো? না, তার সঙ্গে আরও অনেক কিছু শুরু হলো। এই যাদব রাজের সঙ্গে করাপশন, যে করাপশানে এখনো পর্যন্ত হাস্যকরভাবে নাম রয়েছে লালু প্রসাদ যাদবের। হাস্যকর তার কারণ যখন সেফোলজিস্টরা কথা বলেন তখনও বারবার বলেন তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে পশু খাদ্য কেলেঙ্কারি। মানে এর আগে এই স্ক্যামে কেউ জেলে যেতে পারেন বা এরকম একটা বৃহৎ মাপের স্ক্যাম করতে পারে পশু খাদ্য নিয়ে, তা এর আগে কেউ ভাবতেই পারেনি। তো সেই লালু প্রসাদ যাদব তার যখন শুরু হলো জমানা, সেখানে দেখা গেল তিনি কোন কোন ভোটকে হাতিয়ার করেছিলেন? যাদব ভোট আর মুসলিম ভোট। এরপর 1.5 দশক লালু প্রসাদ যাদবকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। তিনি না হলে রাবড়ি দেবী, কেউ না কেউ তখতে রয়ে গিয়েছেন। সেখানে ধাক্কা দিল কি? 1.5 দশক পর সেখানে ধাক্কা দিল নীতিশ কুমার। এবং সেও ওই জাতপাতের অদ্ভুত এক লড়াই। জাতপাতের যে লড়াইতে দেখা যাচ্ছে কুর্মী ভোট ব্যাংককে নিজেদের দখলে নিয়ে এবং আদার ব্যাকওয়ার্ড ক্লাসের ভোট ব্যাংক নিজের দখলে নিয়ে একটা ভালো ভোট ব্যাংক তৈরি করে JDU, জনতা দল ইউনাইটেড, নীতিশ কুমার তখতে। এই নীতিশ কুমার 10 বছর ধরে শাসন চালিয়েছেন
এই নীতিশ কুমার 10 বছর হয় জোট সরকার করে, মানে সেই জোট সরকার আরজেডির সঙ্গে কখনো কখনো আবার বিজেপির সঙ্গে দল বদলেছেন, পাশা বদলেছেন, কিন্তু নীতিশ কুমার রয়ে গিয়েছেন। তাকে পাল্টি কুমার বলা হোক আর কিছু যায় আসে না। তিনি জানেন ক্ষমতায় থাকলে সবাই মানবে, কুর্সি নেই তো কুছ নেই। যেমন লালু প্রসাদ যাদব একসময় বিশ্বাস করতেন, জব তক রহেগা সমোসে মে আলু তব তক বিহার মে রহেগা লালু। না, বিহারে লালু তো আছেন, কিন্তু বিহারে লালু আর বিহার কা লাল হয়ে নেই। এখন নীতিশের যুগ। এই নীতিশ কুমার 10 বছর আগে যখন ক্ষমতায় আসছেন, সেই সময় নীতিশ কুমার শুরু করলেন কি না, ক্যাম্পেনিং। বিহার এমন একটা জায়গা যেখানে মহিলা ভোট মারাত্মক জরুরি। আর ঘরের মহিলাদের যদি বলা হয় যে এ রাজ্যে এবার থেকে ভোট ব্যান করে দেবে আমার সরকার এলে, তাহলে মহিলা ভোট এক কাট্টা হয়ে ঢুকে যাবে এক জায়গাতে, যেটা হয়েছে নীতিশ কুমারের ক্ষেত্রে। বিহারে মদ ব্যান, মদ বিক্রি করা যাবে না বিহারে। তো শুধু সেটা ভাঙিয়ে তো 10 বছর কাটানো যায় না, তার সঙ্গে সুশাসন দরকার। সুশাসনের জন্য দরকার রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা, ইলেকট্রিসিটির ব্যবস্থা। কিন্তু যে লালু প্রসাদ যাদবকে বিধেছিলেন নীতিশ কুমার জঙ্গল রাজ বলে, সেই জঙ্গল রাজ কি বদলেছে? বিহারে জঙ্গল রাজ এখন আর নেই। তো সুশাসন নেই, জঙ্গল রাজ আছে, দাবি করছেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী দাবি করছেন ভোট চুরি হবে আবার বিহারে, যেমন ভোট আগে চুরি হয়েছে। আর সেই ভোট চুরি রুখতে ভোটারদের অধিকার নিয়ে তিনি হাঁটলেন, তিনি র্যালি করলেন। কখনো বাইকে দেখা গেল তাকে, পিছনে বোন প্রিয়াঙ্কাকে নিয়ে। কিন্তু কেন এখানে কংগ্রেস কতটা প্রাসঙ্গিক বিহারে? এই যে তেজস্বী তো জানিয়ে দিয়েছে যে আপনারা মুখ্যমন্ত্রীকে চিনে নিন, যদি আমরা জিতি তাহলে আমি মুখ্যমন্ত্রী হব। কংগ্রেস কিচ্ছু বলেনি। তাহলে কি বিহারের কুর্সি কংগ্রেসের দরকার নেই? হয়তো দরকার নেই, কিন্তু বিহারের কিছু জিনিস তো কংগ্রেসের দরকার তাদের ভোট ব্যাংক। এবার না হলে পরের বার হবে, না হলে পরের বার, কিন্তু ভোট ব্যাংক এবারই বাড়াতে হবে। কুর্সির পরে হলেও হতে পারে। আর সেই ভোট ব্যাংক বাড়ানোর জন্য কি করছেন? রাহুল গান্ধী বলছেন আমাকে রাজা বলবেন না প্লিজ, আমি রাজা হতে চাই না, আমি বরং এই রাজা প্রজা ব্যাপারটাই ঘৃণা করি। বিজেপি কর্মী সমর্থকরা তাকে কালো পতাকা দেখাচ্ছেন, স্লোগান দিচ্ছেন। রাহুল গান্ধী তাদের লজেন্স দিচ্ছেন, বলছেন মোহব্বত কি দোকান খুলতে এসেছেন তিনি, এখানে নফরতের কোনো জায়গা নেই। তো এই মোহব্বত কি দোকান নিয়ে রাহুল গান্ধী কোথায় কোথায় ঘুরলেন? রাহুল গান্ধী সাসারাম গেলেন, রাহুল গান্ধী মিথিলাঞ্চল গেলেন। এই দুটো জায়গার নাম বিশেষ করে বললাম একটাই কারণে, কারণ সাসারাম হলো দলিত ভোট ব্যাংক আর মিথিলাঞ্চল ব্রাহ্মণ ভোটার সেখানে বেশি। ব্রাহ্মণদের ভোটও চাই, দলিতদের ভোটও চাই। আর সেই অঙ্ক কষে রাহুল গান্ধী 1300 কিলোমিটার 16 দিনে একেবারে মাটি কামড়ে পড়ে থাকলেন বিহারে। এই 16 দিনে 25টি জেলা, এই 25টি জেলার 243-এর মধ্যে থেকে 110খানা বিধানসভা কেন্দ্র ঘুরে ফেললেন। কতটা ফল পাওয়া গেল? যদি কোন কোন জায়গা দিয়ে র্যালি গিয়েছে আমরা দেখি, তাহলে বুঝবো যে ঠিক কাদের কাদের তিনি টার্গেট করেছেন। গরিব, দলিত, মুসলিম, যারা অনগ্রসর শ্রেণী, আসলে এরাই ভোট ব্যাংক। এই জাতপাতের অঙ্ক, এই ক্যালকুলেশন করেই তো এতদিন পর্যন্ত সব রাজনৈতিক দলগুলো জিতেছে। তো সেই রাজনৈতিক দলগুলো যেভাবে দেখেছে, রাহুল গান্ধী যে খুব আলাদা করে দেখেছেন তা নয়। রাহুল গান্ধীরও লক্ষ্য এক, কংগ্রেসেরও লক্ষ্য এক, শুধু ঘটনাটা অন্যরকম, ধারণাটা অন্যভাবে তৈরি করেছেন, যে সবাইকে এক জায়গায় আনতে চাইছেন। আর তার জন্য তার এই র্যালি, যে র্যালিতে সব মানুষকে তিনি ডাকছেন INDI এর সবাইকে, তার জোট সঙ্গীরা সবাই আসুন, তৃণমূল হতে পারে, দক্ষিণের দলগুলো হতে পারে, আসুন সবাই, সমাজবাদী পার্টি হতে পারে, সবাই আসুন এই র্যালিতে আমাদের সঙ্গে থাকুন। এক তো সর্বভারতীয় ক্ষেত্রে তাদের কতটা জোর রয়েছে কংগ্রেসের, কত মানুষ তাদের সঙ্গে রয়েছেন বিজেপি বিরোধিতার জন্য, সেটা দেখানো প্রয়োজন। দ্বিতীয়, এটা বোঝানো প্রয়োজন যে এই যাদব ভোট ব্যাংক, জনতা ভোট ব্যাংক, এই ভোট ব্যাংক বলে আলাদা কিছু হতে পারে না। এই সব কিছু এক জায়গায় চলে আসতে পারে উন্নয়নের স্বার্থে।
ঘৃণার বিরুদ্ধে। আর সেজন্যই তার এই মোহব্বত কি দোকান, তার এই 1300 কিলোমিটারের র্যালি, যে র্যালি রাহুল গান্ধী করেছেন। কিন্তু এই র্যালি করার সময় তাকে একটা বিষয় মাথায় রাখতে হয়েছে। যদি আমরা গত 20 বছরের হিসেব দেখি, কংগ্রেসের গত 20 বছর ধরে এই বিহারে 10% কম ভোট, সেই ভোট গেইন করাটাই রাহুল গান্ধীর লক্ষ্য। কিন্তু করাটা খুব একটা সহজ হবে না। তার কারণ আমরা যদি এই ঠিক গতবারের নির্বাচনের কথাই বলি, ঠিক 5 বছর আগে 243টা আসন, তার মধ্যে থেকে 70টা আসনে কংগ্রেস প্রার্থী দিয়েছিল, অর্থাৎ ভোটে লড়েছিল। এই 70টার মধ্যে থেকে কংগ্রেস মাত্র 19টা আসনে জিতেছিল। এবার কটা? এবার ভোট আরও বাড়তে পারে, ভোট শতাংশ বাড়তে পারে, সেই ইঙ্গিত কংগ্রেসের থিঙ্ক ট্যাঙ্করা দেখেই এই এত বড় একটা র্যালির আয়োজন, 25টা জেলা জুড়ে যে র্যালি হয়েছে। এবং সেই র্যালির একটাই লক্ষ্য, বিহারের কুর্সিতে যেই থাকুক না কেন, বিহারে কংগ্রেসের একটা শক্তপোক্ত ভোট ব্যাংক যেন তৈরি হয়। যে ভোট ব্যাংক স্বাধীনতার পর থেকে ছিল, যে ভোট ব্যাংক জনতার হাতে হারিয়েছে। জনতা মানে জনতা, সেই জনতা দল, যে জনতা দলের শুরু হয়েছিল লালু প্রসাদ যাদবের হাত ধরে, এবং অন্যান্য জোট সঙ্গীরা আলাদা আলাদা হয়ে গেছেন, আলাদা হয়েছেন, তাদের ভোট আলাদা হয়েছে, কিন্তু সেই ভোট তো জনতাই দিয়েছে, আম আদমি দিয়েছে। তারা কংগ্রেসকে আর বেছে নেয়নি, তারা সেই শরিক দলগুলোকেই ভোট দিয়ে গেছে। বিভিন্ন পকেটে জাতপাতের ভোট হয়েছে, বিহারে রাজনীতি হয়েছে, বিহার এগিয়েছে, সময় গড়িয়েছে, কিন্তু কংগ্রেসের ভোট ব্যাংক আর সেই আগের জায়গায় ফিরে আসেনি। সেই ভোট ব্যাংক ফিরিয়ে আনার লক্ষ্যেই রাহুল গান্ধীর এই র্যালি কতটা কাজে দেবে? হয়তো বিহার ভোটে তাক ফিরে পাবে না কংগ্রেস, কিন্তু যদি সত্যি কাজে দেয় তাহলে এর পরের লোকসভা ভোটের সময় বিহার থেকে ভালো ভোট তুলে আনতে পারবে কংগ্রেস।